ओम नमः श्री यतिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओं त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव वंदनात् मृत्युर्मुक्षयमामृतात्। नमस्कार। श्री श्री ठाकुर मा एवं स्वामीजी महाराजेर चरणे बलुंठित प्रणाम जानाई। आज चरक बा नील पूजा, ताई देवादिदेव महादेवेर चरणे बलुंठित प्रणाम जानिए बांगला नवबर्षेर प्राक लग्ने आपनादेर काछे सेवा पूजार जन्य भिक्षा करछि। कारण आगामीकाल एवं अक्षय तृतीयार दिन एकटी सेवा पूजार आयोजन करा हयेछे। এই দুটি দিনেই যে মহতি বা বৃহৎ সেবা পূজা, সেই পূজায় আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমাদের এই যে সেবা যজ্ঞ সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা আজকের দিনটি আরেকটিভাবেও স্মরণ করি, সেটি ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব আম্বেদকরের আজ পূর্ণ জন্মদিন। তাই তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কারণ আমরা তো কাউকে বাদ দিচ্ছি না, সবাইকেই গ্রহণ করা। কিন্তু এই যে নববর্ষের প্রাকলগ্নে দাঁড়িয়ে আমাদের বারবার মনে হচ্ছে যে পঞ্জিকা, এই পঞ্জিকা অর্থাৎ কাল থেকেই আমরা আবার নতুন বাংলার পাঁজি দেখতে শুরু করব। এবং এই পাঁজি তো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক তেমনি মিষ্টান্ন প্রিয়তা, মিষ্টিও কালকে অনেক ঘরে ঘরে এই মিষ্টান্ন বিতরণ হবে। আমরা একটু শুধু এর ফাঁকেই স্মরণ করে নিই যে মিষ্টি বা মিষ্টান্ন কথাটির উৎপত্তি হয়েছে সংস্কৃত মিস ধাতু থেকে, যার অর্থ সেচন করা, অর্থাৎ যার সাহায্যে কোনো কিছু রসযুক্ত করে তোলা হয় এবং যে বিশেষ খাদ্যদ্রব্যের মধ্যেই মধুর গুণটি বিদ্যমান তাকেই আমরা মিষ্টি বলি। পায়েস, পুলি, নাড়ু এই সবই মিষ্টান্নের অন্তর্ভুক্ত। এবং মধ্যযুগ থেকে আরও কিছুটা পিছিয়ে গেলে দেখা যাবে প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে মিষ্টান্নের উল্লেখ রয়েছে। আর মধ্যযুগে এই বাংলায় মিষ্টি প্রস্তুতির মূল উৎপাদনই ছিল বা উপাদান ছিল দুধ আর গুড়। এবং মানুষ বা দেবতা সকলেরই এই মিষ্টির প্রতি কিন্তু একটা দুর্বলতা রয়েছে। হ্যাঁ, বৈষ্ণব সমাজে আমিষ, মাছ, মাংস বর্জিত হলেও খাদ্যাভাসে কিন্তু নিরামিষ খাবার দাবারের সাথে মিষ্টান্ন হচ্ছে সর্বোপরি। সুতরাং এই মিষ্টান্নের একটা জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে মধ্যযুগ থেকেই। সেজন্য এই মিষ্টি নিয়ে বারবার নানান রকম কাব্যে আমরা ছড়া বা পুঁথিও পাই। যেমন লাড্ডু, মধ্যযুগে কখনো কখনো নাড়ুকে লাড্ডু বা লড্ডুক বলা হয়েছে, সেটাও লট্টিকা শব্দ থেকে এসছে। এই জন্যে বলা হয় যে ওই চমৎকার বিবরণ আমরা কাব্যে পাচ্ছি যে ক্ষীরের মৃণাল সাজে নারিকেল পুলি, ক্ষীরের গেন্ডুয়া সাজে ক্ষীরের পানি ফল, ক্ষীরের নারিকেল গুয়া অমৃত মণ্ডল, ক্ষীরের গুয়া পান সাজে ক্ষীরের নানা মাছ, অলিয়া তলায় তাহা এতে কাছে কাজ। মিষ্টির কথাটা এই কারণেই স্মরণ করতে করতে পঞ্জিকার দিকে আমরা এগোবো, কারণ আজ দেবাদিদেবের নীল পুজো। সমস্ত বাড়ির মায়েরা যেখানে উপবাস করে শিবের মাথায় জল ঢালবেন এবং বাড়ির সন্ন্যাসীদের পায়ে জল প্রদান করে সেই তাদের হাতে ফল দেবেন, কারণ শিব হচ্ছেন আমাদের মঙ্গলময় এবং কল্যাণের প্রতীক। সেই জন্য সত্যম শিবম সুন্দরম বলা হয়। এবং আমাদের বারবার মনে রাখতে হয় যে বছরের আবর্তে আমরা প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস ঘূর্ণায়মান হচ্ছে। সেই সংস্কৃত পঞ্চাঙ্গ থেকে এই পঞ্জিকা শব্দটি এসছে। বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ, প্রধানত এই পাঁচটি অঙ্গের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে যে গ্রন্থে, তার নামই পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গ, পঞ্জিকা বা পাঁজি একেবারে বাঙালি হিন্দুর প্রত্যেকটা পর্বে গভীরভাবে প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতক থেকে হিন্দু সমাজের উপর জ্যোতিষ এবং পঞ্জিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছিল। এবং পাঁজির আগে গণৎকারদের গণনার উপর ভরসা করেই বাঙালির জীবনের সূর্যোদয়, সূর্যাস্ত, জন্ম থেকে মৃত্যু, আগমন, নির্গমন সব আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল। কিন্তু পরবর্তীকালে
এই বাঙালির জন্ম, মৃত্যু, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ, বাণিজ্য যাত্রার দিনক্ষণ সব এই পঞ্জিকাকে কেন্দ্র করে। এবং প্রথম হাতে লেখা তালপাতার পুঁথি বা প্রাচীন তুলট কাগজে লেখা পুঁথিই ছিল বাংলার পাঁজির প্রাচীন রূপ। ব্রাহ্মণ সম্প্রদায় বা যারা গণৎকা, তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই পুঁথি দেখে গৃহের শুভ সব স্থির করে দিতেন। সাধারণ মানুষের পক্ষে পুঁথি বা পঞ্জিকার এই সাংকেতিক বিবরণ বোঝা সম্ভব ছিল না। পরবর্তীকালে 1722 এবং 1807 সালে আমরা হাতে লেখা পাঁজির সন্ধান পাচ্ছি জেমস লং এবং উইলিয়াম ওয়ার্ডের প্রতিবেদন থেকে, এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংবাদপত্রের সেকালের গ্রন্থ থেকে জানা যায় বাংলার বিভিন্ন প্রান্তে পঞ্জিকার অনুলিখনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনুলিখন কেন্দ্র। সমাচার দর্পণ 1819-এ লিখছেন যে নবদ্বীপ, মৌলা, বারৈখালী, বাকলা, খানাকুল, বজ্রাপুর, বালি এবং গনপুর এই সমস্ত গ্রামে পঞ্জিকা প্রস্তুত হতো। পঞ্জিকা বিবরণ নামে তুলট কাগজে একটা পুঁথি আছে যার অধিগ্রহণ সংখ্যা 2539। বাংলা পঞ্জিকার সূত্রপাত ঘটেছিল চৈতন্য মহাপ্রভুর সময়ে স্মার্ত রঘুনন্দনের হাত ধরে, কিন্তু 19 শতকে মুদ্রিত পঞ্জিকা কে ছেপেছিলেন সেই নিয়ে বিতর্ক রয়েছে। 1227 বঙ্গাব্দে প্রকাশিত হয় একটি পঞ্জিকা। তাতে প্রতি মাসের শুরুতে সংক্রান্তি ঠাকুরের ছবি দেওয়া হয় এবং পরবর্তী সময়ে সকল পঞ্জিকাতে এই রীতি মেনে চলা হতো। শ্রীরামপুর থেকে প্রকাশিত হয় 168 পাতার একটি পঞ্জিকা 1231 খ্রিস্টাব্দে। এই ধারাবাহিক বিবরণ রয়েছে এবং বাংলাদেশের উৎসব, ছুটির দিন এই সমস্ত নিয়ে পরবর্তীকালে যখন বিভ্রান্তি তৈরি হয় তখন রাজা কৃষ্ণচন্দ্র তিনি তার সভাপণ্ডিত রামচন্দ্র বিদ্যানিধিকে সর্বসম্মত পঞ্জিকা সংকলন করে হাতে লিখিয়ে শুরু করেছিলেন একটা বিধি নিয়ম, এবং বাংলাদেশে প্রকাশিত বাংলা পাঁজির প্রধান পৃষ্ঠপোষক তিনিই ছিলেন। সেজন্য তাঁর তখনকার ছাপা পঞ্জিকার নামে লেখা হতো মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুমত্তা আসারে। 1818 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন পঞ্জিকা হয়েছে। কলেজ পঞ্জিকা, খ্রিস্টীয় পঞ্জিকা, নতুন ভিক্টোরিয়া পঞ্জিকা, PM বাগজির ডাইরেক্টরি পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা যেটি 1890, মুসলমানি পঞ্জিকা, বৃহৎ মোহাম্মদীয় পঞ্জিকা 1896, বঙ্গবাসী পঞ্জিকা 1922, নতুন পঞ্জিকা 1872 এবং পঞ্জিকা ও ডাইরেক্টরি 1874। হাতে লেখা এই পুঁথি ব্রাহ্মণ এবং গণৎকারদের আয়ত্তে থাকত। পরবর্তীকালে মুদ্রণ যখন প্রেস এলো তখন বাঙালির ঘরে ঘরে এর আবির্ভাব হয়। আজও যেগুলো স্বমহিমায় বিদ্যমান গুপ্ত প্রেস পঞ্জিকা, PM বাগজির ডাইরেক্টরি পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, এবং প্রথম দিকে পঞ্জিকায় থাকতো জমির হিসেব, খাজনার পরিমাণ, ডাক মাসুলের তালিকা, আদালতে হাজার নিয়ম কানুন, এই সমস্ত, অর্থাৎ মানুষের দৈনন্দিন প্রয়োজনের যে তথ্যগুলি দরকার সেগুলো সব থাকতো। এবং প্রথম দিকের পঞ্জিকাতে সূর্যগ্রহণের ছবি থাকতো, 7টি ভূচক্রের ছবি থাকতো এবং 12টি রাশির ছবি থাকত। 1869-70 নিত্যলাল শীল এবং আহিরিটোলার হিন্দু প্রেস থেকে সিদ্ধেশ্বর ঘোষ কর্তৃক নতুন পঞ্জিকা একটি প্রকাশিত হয়। সেখানে এই নানান দেবদেবীর ছবির পাশাপাশি তাদের পুজো কবে কবে হবে সেটিও স্থান পেয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এই পঞ্জিকার অপরিসীম গুরুত্ব ছিল। বিংশ শতাব্দীতে স্থলপথে যাতায়াতের সুব্যবস্থা থাকলেও 19 শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল জলপথ। কলকাতা থেকে বিভিন্ন বন্দরে যাতায়াতের জন্য ছিল স্টিমার এবং জাহাজ। সেজন্য জোয়ারভাটার সময়টাও সেখানে ইনক্লুড করা হলো। পরবর্তীকালে আরও নানান তার বিবর্তন হয়েছে পঞ্জিকার, এবং মনে রাখতে হবে যে পঞ্জিকার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে তিথির গণনা। ক্ষমতা হস্তান্তরের তারিখটা ঠিক করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু ভারতীয় জ্যোতিষ মতে সেই তিথিটি ছিল অশুভ। ফলে
14ই আগস্ট মধ্যরাত্রে স্বাধীনতা উৎসব শুরু হয়। অর্থাৎ পঞ্জিকা হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দলিল। পঞ্জিকার মধ্যে পুজো পার্বণের দিনক্ষণের সাথে সাথে চাঁদ নিরূপণের তথ্যও পরিবেশিত হয়েছে ইংরেজি বারের নাম। 19 শতকে হেদুয়া, মেছুয়া, গড়ানহাটা এলাকায় এক প্রকার প্রকাশনা তৈরি হয়েছিল, যাদের বলা হতো বটতলার প্রকাশনা। এই প্রকাশনা থেকে অন্যান্য বিষয়ের সঙ্গে দেবদেবীর মাহাত্ম্যসূচক পাঁচালী ব্রতকথা প্রকাশিত। বটতলার এই পাঁচালী এবং ব্রতকথা ছাপা বন্ধ হলেও পঞ্জিকায় এগুলো স্থান পায় এবং 20 শতকের শেষে অক্ষয় লাইব্রেরি থেকে বেণীমাধব শীলের ফুল পঞ্জিকার শেষে এই পাঁচালী এবং ব্রতকথাগুলো স্থান পেত। পঞ্জিকা মূলত 5টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে, যাকে একসঙ্গে পঞ্চাঙ্গ বলা হয়। বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ। এবং এই পঞ্চাঙ্গের সঙ্গে রয়েছে জ্ঞাপন, গণজ্ঞাপন এবং বিজ্ঞাপন। এই 3টি বিষয় মানুষের রূপ, গুণ, চরিত্র, স্বভাব এবং ভাগ্য বিশ্লেষক। পঞ্জিকাকে কেন্দ্র করে বিজ্ঞাপনের 2টি ধারা তৈরি হয়েছে, একটি বাণিজ্যিক, একটি সামাজিক। পরবর্তীকালে পঞ্জিকার মধ্যে চলে এসেছে মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের নানান রকমের তথ্য, নানাবিধ বটিকা, মহৌষধ, ধর্মীয় গ্রন্থ, উপন্যাস, এই গ্রহরত্নের প্রতি আকর্ষণ, শারীরিক ব্যাধি এর নিরাময়, গুপ্ত রোগ নিরাময়, এই নানান রকম। অর্থাৎ পৃথিবীর উৎপত্তি এবং বিকাশের সাথে সাথে ধর্ম, বিজ্ঞান, দর্শন সব মিলিয়ে নানান গণনা এবং অঙ্কের মধ্যে দিয়ে সভ্যতার অগ্রগতির প্রবাহকে পঞ্জিকা চিহ্নিত করে। উপনিষদের চরৈবেতি মন্ত্রের যে গতিপ্রবাহ নিহিত রয়েছে, জীবন আর মৃত্যুর মধ্যবর্তী স্থানে সেই গতির যে বার্তাবহ, সেটি হিসাবেই পঞ্জিকা থেকে গেছে এবং চিরকাল এই পঞ্জিকা থাকবে। সুতরাং এই পঞ্জিকা বাঙালি জীবনে, যেটি আমরা এই নববর্ষের সাথে তার একটা গুরুত্ব রয়েছে, মিষ্টি এবং পাঁজি, সেটি আমাদের বারবার মনে করিয়ে দিল। সেজন্য প্রাগ নববর্ষে আমরা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করার সাথে সাথে এটিও স্মরণ করে নিচ্ছি, কারণ আমাদের বারবার মনে রাখতে হবে যে এই নববর্ষের প্রাক লগ্নে দাঁড়িয়ে শিবের মাথায় যেমন আমরা বিল্লপত্র দেবো, তেমনি আমাদের এই সভ্যতার প্রতি ভালোবাসা এবং নির্ভরতাকে বাড়াতে হবে। আমরা সমাজ এবং সংস্কৃতিতে আজকাল আর পাঁজি কেউ দেখে না, সবাই কর্পোরেট বিজ্ঞানের জয়যাত্রায় এগিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে সময় বড় ক্ষমাহীন, সব কিছু তার হাতে পরিবর্তনশীল। সুতরাং আমাদের যেমন ওই অগ্রগতি দরকার, ঠিক তেমনি আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, সেটাকে কিন্তু ভুললে হবে না। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই সভ্যতার অগ্রগতি মানে এই কৃষ্টির অগ্রগতি। আমরা বাংলাদেশের যে নববর্ষ, সেটা ভারতে প্রচলিত বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তির দিন। রবীন্দ্রনাথের জন্মদিন 24শে বৈশাখ, নজরুল ইসলামের জন্মদিন 10ই জ্যৈষ্ঠ। সৌরবর্ষ পঞ্জিকার দিন শুরু হয় সূর্যোদয় থেকে। বাংলা মাসগুলোর নাম সেজন্য অনর্থক ইচ্ছামতো করাও যায় না। মেষ রাশিতে বৈশাখ, বৃষে জ্যৈষ্ঠ, মিথুনে আষাঢ়, কর্কটে শ্রাবণ, এইভাবে। সুতরাং এই নববর্ষের প্রাক লগ্নে দাঁড়িয়ে আমাদের বারবার এই পাঁজি, বঙ্গাব্দ, মিষ্টান্ন সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এবং এটিও কিন্তু আমরা সৎকথায় ভাবার চেষ্টা করি যে শুধুমাত্র ইন্টেলেকচুয়ালি নয়, রিভিলেশন আমাদের মধ্যে যেন একটা প্রকাশিত হয়, সেই প্রকাশটা আমাদের দরকার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা